আমাদের দেশে এমন কিছু ঘটনা ঘটে যায় যা সময়ের সাথে সাথে পুরনো হয়, কিন্তু মানুষের মন থেকে কখনো মোছে না। সাগররুনি হত্যাকাণ্ড ঠিক সেরকমই একটা ঘটনা। এক যুগেরও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু এই রহস্যটা এখনো পুরো দেশকে তাড়া করে বেড়াচ্ছে। এটা আসলে শুধু একটা খুনের মামলা নয়, এটা যেন বিচারহীনতার এক জীবন্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছে। অনেকেই এই ঘটনাটাকে বলেন একটা থ্রিলার গল্প, যার কোনো শেষ নেই। কিন্তু এটা তো কোনো গল্প না, এটা একটা নির্মম বাস্তবতা। আর এই বাস্তবতাই ঘটনাটাকে একটা অপরাধের তদন্তের গণ্ডি পেরিয়ে ন্যায় বিচারের জন্য এক অন্তহীন সংগ্রামের প্রতীকে পরিণত করেছে। চলুন আজ এই বিষয়টি নিয়ে কথা বলি। কেন এই রহস্যের কোনো শেষ হচ্ছে না? কাহিনীটা শুরু হয়েছিল ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারির এক শীতের রাতে। সাগর সারোয়ার, মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক, আর মেহেরুন রুনি, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার, দুজনেই সাংবাদিকতা জগতের খুব পরিচিত মুখ। তাদের নিজেদের ফ্ল্যাটে এমন নৃশংসভাবে খুন করা হবে, এটা বোধহয় দুঃস্বপ্নেও কেউ ভাবেনি। সেই ভয়ঙ্কর রাতের ঘটনাটা যদি একটু দেখি। রাত প্রায় ২টোর দিকে খুনিরা ফ্ল্যাটে ঢোকে। কিন্তু সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো, দরজা ভাঙা বা জোর করে ঢোকার কোনো আলামতই ছিল না। এর পরের কয়েক ঘন্টার মধ্যে সাগর আর রুনিকে নির্মমভাবে হত্যা করা হয়। এমনকি সাগরের হাত পা পর্যন্ত বাঁধা ছিল। আর সকালে তাদের ছোট্ট ছেলেটা ঘুম থেকে উঠে প্রথম এই ভয়ানক দৃশ্যটা দেখে। বোঝাই যায়, এটা কোনো আকস্মিক হামলা ছিল না, ছিল একেবারে ঠান্ডা মাথার একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আর এই পুরো ঘটনার সবচাইতে হৃদয়বিদারক দিকটা কি জানেন? তাদের একমাত্র সন্তান, মাত্র 4.5 বছরের মেঘ, পাশের ঘরেই ঘুমিয়েছিল। ভাবা যায়, সকালে ঘুম থেকে উঠে একটা বাচ্চা তার বাবা মাকে ওই অবস্থায় দেখছে। এই একটা ঘটনাই পুরো ট্র্যাজেডিটাকে অন্য এক মাত্রায় নিয়ে যায়। এই জোড়া খুনের খবরটা যখন ছড়িয়ে পড়ল পুরো দেশে, বিশেষ করে সাংবাদিকদের মধ্যে যেন আগুন জ্বলে উঠল। সবাই রাস্তায় নেমে এলো, প্রতিবাদে ফেটে পড়ল। একটাই দাবি, খুনিদের খুঁজে বের করে দ্রুত বিচার করতে হবে। আর এই প্রচণ্ড চাপের মুখেই সরকার একটা বড় প্রতিশ্রুতি দেয়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী খুব জোর গলায় ঘোষণা দিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতার করা হবে। এই একটা কথায় ক্ষুব্ধ মানুষজন আর সহকর্মীরা একটু ভরসা পেয়েছিল, আশা খুঁজে পেয়েছিল। কিন্তু কে জানত, এই প্রতিশ্রুতিটাই একদিন এই মামলার সবচেয়ে বড় পরিহাস হয়ে দাঁড়াবে। তদন্তের শুরু থেকেই কেমন যেন একটা তাল কেটে যায়। প্রথমে দায়িত্ব দেওয়া হয় স্থানীয় থানাকে, কিন্তু তারা ব্যর্থ হয়। এরপর কেস যায় গোয়েন্দা পুলিশ বা ডিবির হাতে। তারাও যখন কিনারা করতে পারল না, তখন হাইকোর্টের নির্দেশে দেশের এলিট ফোর্স র্যাবের হাতে তদন্তের ভার দেওয়া হয়। মানে একটার পর একটা সংস্থা বদল হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, শুধু সময় নষ্ট হয়েছে। একবার ভাবুন, দেশের সেরা তদন্তকারী সংস্থাগুলো এই কেসের দায়িত্বে, অথচ মামলাটা যেন এক জায়গায় এসে থমকে গেছে। বছর যা বছর কেটে গেল, কিন্তু কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, কেন ঘটিয়েছে, তার কোনো উত্তরই মিলল না। মনে হচ্ছিল যেন এক অদৃশ্য দেয়ালির সামনে এসে সবাই আটকে গেছে। তদন্তকারীদের হাতে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র ছিল। ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছিল দুজন অজ্ঞাত পুরুষের ডিএনএর নমুনা। যে কোনো তদন্তে এটাকে একটা গেম চেঞ্জার বলা হয়। নমুনাগুলো আরও উন্নত পরীক্ষার জন্য আমেরিকাতেও পাঠানো হয়েছিল। এটাই ছিল রহস্য সমাধানের সবচেয়ে বড় আশা। কিন্তু দুঃখের বিষয় হল, আজ পর্যন্ত সেই ডিএনএ প্রোফাইলের সাথে কারও পরিচয় মেলানো যায়নি। সবচেয়ে সম্ভাবনাময় সূত্রটাও এভাবেই অন্ধকারে হারিয়ে গেল। তদন্তের বিভিন্ন সময়ে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছিল। তালিকায় দম্পতির বন্ধু থেকে শুরু করে বিল্ডিংয়ের দারোয়ান পর্যন্ত ছিল। কিন্তু ব্যাপারটা ছিল অনেকটা অন্ধকারে ঢিল ছোড়ার মতো, কারণ কারও বিরুদ্ধেই খুনের সাথে সরাসরি জড়িত থাকার মতো কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি। ফলে সন্দেহভাজনদের ধরা হয়েছে, কিন্তু রহস্যের জট আর খোলেনি। এখন এই মামলাটার পরিচয় আর তদন্ত বা অগ্রগতি দিয়ে হয় না। এখন এটার পরিচয় হল বিচারিক ব্যবস্থার এক গোলকধাঁধায় আটকে পড়া এক অন্তহীন অপেক্ষা। এই কেসটা এখন আর সমাধানের উদাহরণ নয়, বরং এটা হয়ে দাঁড়িয়েছে বিচার ব্যবস্থার ব্যর্থতার এক জ্বলজ্বন্ত উদাহরণ। এই ব্যর্থতার মাত্রাটা বুঝতে শুধু একটা সংখ্যাই যথেষ্ট, ১২০-রও বেশি।
ভাবা দেয় 1 দশকের বেশি সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ 120 বারেরও বেশি পেছানো হয়েছে। এটা শুধু একটা সংখ্যা না, এটা বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থার ক্ষয় কতটা হয়েছে তার একটা ভয়াবহ রেকর্ড। আর এই হতাশার ছবিটা আরও পরিষ্কার হয়ে যায় যখন দেশেরই একজন সাবেক আইনমন্ত্রী বলেন এই তদন্ত শেষ করতে 50 বছরও লেগে যেতে পারে। যখন রাষ্ট্রীয় পর্যায় থেকে এমন কথা আসে তখন সাধারণ মানুষের আর কী বা আশা করার থাকে? এই মামলার দীর্ঘসূত্রিতা কিন্তু এখন আর শুধু সাগর রুনির পরিবারের ব্যক্তিগত অপেক্ষা নয়, এটা দেশের বিচার ব্যবস্থার উপর সাধারণ মানুষের বিশ্বাসে একটা বড় ধাক্কা দিয়েছে। এটা এমন এক বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে যা ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা আর সত্য বলার স্বাধীনতাকে বড় একটা প্রশ্নের মুখে ফেলে দেয়। এত কিছুর পরেও মূল প্রশ্নটা কিন্তু সেই আগের জায়গাতেই আছে। কেন কেন দেশের দুজন নামকরা সাংবাদিককে এমন নৃশংসভাবে খুন হতে হলো? যেহেতু তদন্তকারীরা কোনো উত্তর দিতে পারেনি, তাই বছরের পর বছর ধরে মানুষের মুখে মুখে কয়েকটা তত্ত্ব ঘুরছে। কয়েকটা সম্ভাব্য কারণের কথা শোনা যায়। একটা হলো পেশাগত শত্রুতা। হতে পারে তারা এমন কোনো খবর নিয়ে কাজ করছিলেন যা কোনো প্রভাবশালী মহলকে নাড়িয়ে দিত। আবার ব্যক্তিগত শত্রুতার কথাও অনেকে বলেন। তবে সবচেয়ে চাঞ্চল্যকর যে তত্ত্বটা শোনা যায় তা হল তাদের কাছে বিডিআর বিদ্রোহের মতো একটা বড় জাতীয় সংকটের কোনো গোপন ফুটেজ বা তথ্য ছিল। তবে মনে রাখতে হবে এর কোনোটিই কিন্তু প্রমাণিত নয়, সবই জল্পনা কল্পনা। এই হত্যাকাণ্ডের মানবিক দিকটার সবচেয়ে করুণ ছবি বোধহয় এটাই। সময় তো আর থেমে থাকেনি। যে শিশুটি তার বাবা মাকে হারিয়েছিল সে আজ একজন তরুণ। একটা বিচারহীনতার দীর্ঘ কালো ছায়ার নিচে তার পুরো জীবনটাই কেটে গেল। তার অপেক্ষা আর শেষ হয় না। সাগর রুনি হত্যাকাণ্ড এখন আর শুধু একটা মামলা নয়, এটা সাংবাদিকতার সুরক্ষা, বিচারহীনতার সংস্কৃতি আর সত্য প্রকাশের সংগ্রামের এক বড় প্রতীক হয়ে উঠেছে। আর তাই প্রশ্নটা থেকেই যায়, যখন একটা দেশের বিচার ব্যবস্থা তার দুজন প্রথম সারির সাংবাদিকের খুনের রহস্য সমাধান করতে পারে না, তখন সেটা আসলে সত্যের মূল্য নিয়ে আমাদের কী বার্তা দেয়?